বাশার, আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে জনাব নোমানকেও ধন্যবাদ জানাতে চাই বিষয়টি বিস্তারিত তুলে ধরবার জন্য। চলে যাচ্ছি পরের খবরটিতে। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আখাউড়া সীমান্তের পথে বিএনপির ৩ সংগঠন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের লং মার্চ। সকালে নয়াপল্টনে এর উদ্বোধন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নয়াদিল্লির উস্কানি, অপপ্রচার ও ফ্যাসিস্ট পুনর্বাসনের চেষ্টা কখনো সফল হবে না। এই তৎপরতা রুখে দেবে দেশপ্রেমিক জনতা। ছাত্র, যুব ও স্বেচ্ছাসেবক দলের এই লং মার্চে যোগ দিতে বুধবার সকাল থেকেই বিএনপির নয়াপল্টন অফিসের সামনে সমবেত নেতাকর্মীরা। ব্যানার, ফেস্টুন, স্লোগানে মুখর পুরো এলাকা। এ সময় তারা জানান, ভারতের গণমাধ্যমের অপপ্রচার, আগরতলার বাংলাদেশ মিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদ। লং মার্চ শুরুর আগে নয়াপল্টনের সংক্ষিপ্ত সমাবেশে জানানো হয় ফ্যাসিস্ট পুনর্বাসন চেষ্টার নিন্দা। নেতারা দেন ভারতের যে কোনো ষড়যন্ত্র প্রতিহতের হুঁশিয়ারি। গণতান্ত্রিক সমাধান থাকবে, গঠনমূলক সমাধান থাকবে ছাত্র সংগঠনগুলোর মাঝে, কিন্তু এই খুনি হাসিনার বিরুদ্ধে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পুরো ছাত্র সমাজ এক এবং ঐক্যবদ্ধ রয়েছে। বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করতে চাই, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে বাংলাদেশকে রক্ষা করবো ইনশাল্লাহ। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যারা চট্টগ্রাম দখলের হুমকি দেয় তাদের প্রতিহত করতে তৈরি আছে দেশপ্রেমিক জনতা। মুষ্টিবদ্ধ হাত আকাশের দিকে তুলে তারা আখাউড়ার দিকে এগিয়ে যাচ্ছে। এদের এই চেতনা তো বাংলার মহান যে সমস্ত নেতা যারা আমাদের স্বাধীনতা যুদ্ধ থেকে প্রেরণা দিয়েছেন, পরবর্তীতে দেশ রক্ষার প্রেরণা দিয়েছেন, তাদের সন্তান হচ্ছে এরা। ওরা মৃত্যুর উপত্যকা দিয়ে এগিয়ে যাচ্ছে দেশকে রক্ষার জন্য। পরে সকাল ৯টায় লং মার্চ উদ্বোধন করেন রুহুল কবির রিজভী। ইত্তেফাক মোড়, চিটাগাং রোড হয়ে ভৈরবে পৌঁছে পথসভা করবেন নেতাকর্মীরা। সেখান থেকে আখাউড়া গিয়ে শেষ হবে দিনের কর্মসূচি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরো জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাবেদ রহিম। রহিম, বলবেন যে লং মার্চটি আখাউড়া সীমান্তের কাছে কখন নাগাদ পৌঁছবে, প্রস্তুতি কেমন? জি, আপনি জানেন যে আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়া শহর বাইপাস সড়কে। এই পথ দিয়ে কিন্তু লং মার্চটি আখাউড়া স্থল বন্দরে যাবে। তো এটি এখনো ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমানায় পৌঁছেনি। আমি কিছুক্ষণ আগে ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক বিভাগের যারা আছেন কর্মকর্তা, তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন যে এই লং মার্চটি এখনো ভৈরব আছে বা ভৈরব পৌঁছেছে, এরকম অবস্থা জানিয়েছেন। সেখান থেকে কিন্তু এই আখাউড়া স্থল বন্দর পৌঁছতে আরো ঘন্টা, ১.৫ ঘন্টা বা সময় লাগতে পারে। এবং আখাউড়া স্থল বন্দরের যেখানে লং মার্চটি সমবেত হবে, সেখানে জেলা বিএনপির এবং আখাউড়া উপজেলা বিএনপি তাদের দিকে একটি সমাবেশের আয়োজন করা হয়েছে। সেই সমাবেশটি বন্দরের পোর্ট ট্রাক স্ট্যান্ডে এই সমাবেশটি অনুষ্ঠিত হবে। সেটি ঘিরে কিন্তু এখন কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা আছে। সেখানে জেলা বিএনপি, উপজেলা বিএনপি এবং আশপাশের বিএনপির নেতারা সেখানে সমবেত হয়েছেন। তারা সকাল থেকে সমবেত হয়েছেন এবং বিভিন্ন উপজেলা থেকে নেতা কর্মীরা সেখানে আসছেন। সেখানে লং মার্চ পৌঁছার পরে একটি সমাবেশ হবে, সমাবেশের পরে লং মার্চের শেষ হবে। জাবেদ রহিম, এর আগে যে একটি সমাবেশ হয়েছে সেখানে কি বলা হয়েছে, নেতাকর্মীরা কি বলেছেন, কিছু জানতে পেরেছেন কিনা? না, ওইটি হচ্ছে যে আপনাকে জানিয়েছি যে ভৈরবে হচ্ছে, কিশোরগঞ্জ জেলার ভৈরবে হচ্ছে। সেখান থেকে এই সমাবেশটি ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে, মানে আখাউড়া স্থল বন্দরের উদ্দেশ্যে আসবে। সেই সমাবেশের কোনো তথ্য আমরা জানতে পারিনি। জাবেদ রহিম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দেশের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্রের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যরা। তারা বলছেন, ভারত উস্কানিমূলক প্রচারের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতির চেষ্টা চালাচ্ছে, তা জনগণকে সাথে নিয়ে মোকাবেলা করা হবে। সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনের সামনে থেকে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল করে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি। মিছিলটি শান্তিনগর, কাকরাইল, সেগুনবাগিচা প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন তারা। সেখানে বলেন, ধর্মকে ব্যবহার করে ভারত নানাভাবে উস্কানি দিচ্ছে, এদেশের সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ।
দেশটির কোনো ষড়যন্ত্র আর কাজে আসবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। দেশের 18 কোটি জনসাধারণ আছে, তার সাথে পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য আপনাদের সঙ্গে রয়েছে। আমরা যে কোনো প্রয়োজনে আমরা এবং এরপরে পরে আমাদের আবার উত্তরসূরি যারা আসবে সবাই এই দেশের জন্য শেষ রক্তবন্ধু দিয়ে হলেও স্বাধীনতা রক্ষার্থে যা কিছু প্রয়োজন হয় আমরা করব। বাংলাদেশ ও ভারত শান্তিপূর্ণভাবেই বিদ্যমান মতভেদ দূর করবে বলে আশা করছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা নিয়ে এক প্রশ্নের জবাবে কথা জানিয়েছেন মুখপাত্র ম্যাথিউ মিলার। ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফর এবং আগরতলা মিশনে হামলা নিয়ে দুদেশের টানাপোড়েন ও বাংলাদেশ প্রশ্নে আক্রমণাত্মক বক্তব্য সম্পর্কে যুক্তরাষ্ট্রের মন্তব্য জানতে চাইলে কথা বলেন মিলার। 2 ডিসেম্বর চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের প্রতিবাদে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে ভাঙচুর ও জাতীয় পতাকার অবমাননার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ঢাকা। দুঃখ প্রকাশ করে দিল্লিও। পরে এতে জড়িত 7 জনকে গ্রেপ্তার এবং 3 পুলিশ সদস্যকে বরখাস্ত করে ভারত। নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক মন্ত্রী আনিসুল হক, হাসানুল হক ইনু, ফারুক খান ও সাবেক এমপি শাহজাহান ওমরকে। এছাড়া নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক সিনিয়র সচিব মহিবুল হক ও পিপলস পার্টি চেয়ারম্যান বাবুল সর্দারকে। কাফরুল, যাত্রাবাড়ি, মতিঝিল, নিউ মার্কেট, বনানী থানার একাধিক মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। এর আগে সকালে আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমানের আদালতে হাজির করা হয়। বিভিন্ন থানার হত্যা মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার আবেদন করা হলে তা মঞ্জুর করেন বিচারক। এর মধ্যে বনানী থানার হত্যা মামলায় সাবেক এমপি শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আর যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় শমশের মুবিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডে নির্দেশদাতা হিসেবে শাহজাহান ওমরের ভূমিকা ছিল। এদিকে আসামিপক্ষের আইনজীবী এহসানুল হক সমাজি বলেন, ঢালাওভাবে মামলা ও আসামি করা হয়েছে। যদি দেখা যায় যে এই আসামিটা ঘটনার সঙ্গে সম্পৃক্ত আছে, তখন যদি তদন্তকারী কর্মকর্তা তার সংস্পর্শ পান এবং তাকে যদি মনে করেন গ্রেপ্তার করা প্রয়োজন এবং এই মামলার সঙ্গে সে জড়িত আছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন মামলার বিষয়টি উদ্ঘাটন করার জন্য, তাহলে তাকে গ্রেপ্তার করতে পারে। অনেক ইনোসেন্ট ব্যক্তি যাদের কোনো অপরাধের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই, সেটি উদ্দেশ্যমূলকভাবে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কিংবা অন্য কোনো এনিমিটির কারণে তাদের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে। সাইবার নিরাপত্তা আইন নিয়ে বিতর্ক ঘোচাতে আইন সংশোধনের দাবি উঠেছে অনেকবার। সম্প্রতি সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। বিশ্লেষকেরা বলছেন, বাক স্বাধীনতার জন্য হুমকি এমন 2টি ধারা বাদ দেওয়া হলেও জামিন অযোগ্য ধারা ও পরোয়ানাবিহীন গ্রেপ্তারের মতো বিতর্কিত বিষয় রয়ে গেছে। প্রথমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, পরে ডিজিটাল নিরাপত্তা আর সবশেষ সাইবার নিরাপত্তা আইন 2023। বারবার ধারা আর নাম পাল্টালেও আইন নিয়ে বিতর্ক কখনোই কমেনি। বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবহৃত হয়েছে রাজনৈতিক ও ব্যক্তিগত শত্রুতায়, যার অধিকাংশ ভুক্তভোগী সাংবাদিক ও রাজনীতি সংশ্লিষ্টরা। ছাত্র জনতার অভ্যুত্থানের পর বাক স্বাধীনতা নিশ্চিতে এ আইন বাতিলের দাবি ওঠে, যার প্রেক্ষিতে সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া প্রকাশ করে সরকার। সাইবার সিকিউরিটি আইনে ছিল মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু, জাতীয় সঙ্গীত ও পতাকা সম্পর্কে বিদ্বেষের দণ্ড এবং মানহানিকর তথ্য প্রচারের দণ্ডের মতো বিতর্কিত ধারা। খসড়ায় এগুলো বাদ গেছে। বেশ কয়েকটা সেকশনে শাস্তিটাও কমিয়ে দিয়েছে। 3 বছরেরগুলো 2 বছর, 5 বছরেরগুলো 3 বছর, প্লাস অনেক পেনাল্টি, ফাইন্যান্সিয়াল পেনাল্টি যেগুলোর কথা বলা ছিল ওটাও কমিয়ে দিয়েছে। 1 কোটিটা 50 লাখ, 10 লাখেরটা 5 লাখ। তবে জামিন অযোগ্য ধারা 4টি থেকে বেড়ে হয়েছে 7টি, যেখানে রয়েছে সাইবার স্পেসে প্রতারণা, সন্ত্রাস বা ব্ল্যাকমেইলের মতো অপরাধ। সন্দেহের বশে বিনা পরোয়ানায় আটকের সুযোগও রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যদি মনে করেন একটা অপরাধ সংঘটিত হবে বা হতে পারে, তাতেও আটক করতে পারবেন। দুঃখজনক হচ্ছে সেই বিষয়টা এখনও রয়ে গেছে। কাজেই এই আইনশৃঙ্খলা বাহিনীকে এইরকম
ক্ষমতা দেওয়াটা আসলে এই সুযোগ থাকা অর্থে হচ্ছে এটা অপপ্রয়োগের একটা সুযোগ রয়ে গেল। নতুন যুক্ত হয়েছে অনলাইন জুয়ার অপরাধ। সাইবার আইনের বিচারের জন্য স্বতন্ত্র সংস্থা গঠনের আহ্বান বিশ্লেষকদের। ওভারসাইট বডি হিসেবে যে কর্তৃপক্ষ তৈরি করা হবে সেটি হবে সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণের বাইরে। সরকারই কিন্তু সবচেয়ে বেশি আপনার সাইবার সিস্টেমকে ব্যবহারকারী কর্তৃপক্ষ বা সংস্থা। হ্যাঁ, তারাই যদি এটাকে অপব্যবহার করে তাহলে তারাই যদি আবার ওভারসাইট বডি হয়, নিয়ন্ত্রক সংস্থা হয়, তাহলে স্বার্থের দ্বন্দ্ব থেকে গেল। খসড়াটি চূড়ান্ত হলে অধ্যাদেশ জারি করবে অন্তর্বর্তী সরকার। নির্বাচিত সরকার এলে যা পরিণত হবে আইনে। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিয়ানমারের সংঘাতের জেরে কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন রুটে যাত্রীবাহী ট্রলার, স্পিডবোট ও মাছ ধরার ট্রলার চলাচল বন্ধ রয়েছে। সকালে টেকনাফ উপজেলা প্রশাসন নৌযান চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করে। তবে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল করছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মিয়ানমারে 270 কিলোমিটার এলাকা দখলে নিয়েছে আরাকান আর্মি। সম্প্রতি আরাকান আর্মি সমুদ্রে মাছ ধরতে বাধা দেয়ায় উদ্বেগ তৈরি হয়। এ কারণে স্থানীয় জেলেদের নাফ নদীতে মাছ ধরতে নিরুৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে। ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে যেহেতু অনেক সময় মাছ ধরা ট্রলার বা জেলেরা সীমান্তের ওপারে চলে যায়, এটি ঝুঁকিপূর্ণ। সেই ক্ষেত্রে আমরা ঝুঁকি না কমা পর্যন্ত আপাতত আমরা বলেছি যে মাছ ধরার ট্রলার গুলো যেন সীমানার কাছে না যায়। আমরা যদি কোনো একটা ভালো অবস্থা পাই আমরা খুব দ্রুতই আবার সব স্বাভাবিক করে দেব। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর, এরপর আরো যা দেখবেন। সাভারের আশুলিয়ায় 12টি কারখানায় ছুটি ঘোষণা, শ্রমিক অসন্তোষের জের। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষ, শিশুসহ নিহত 3 জন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে হবে পার্বত্য অঞ্চলকে। সকালে পার্বত্য জেলা পরিষদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি। এ সময় পার্বত্য জেলা পরিষদ প্রশিক্ষণার্থীদের সঙ্গে মত বিনিময় করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, প্রাকৃতিক সৌন্দর্য সম্পদে পরিপূর্ণ পার্বত্য জেলাগুলো দেশের সবচেয়ে উন্নত অঞ্চল হতে পারত, কিন্তু সবচেয়ে পেছনে পড়ে আছে। এ অঞ্চলের ফসল, ফল ফলাদি, ঐতিহ্যবাহী পণ্য দিয়ে অর্থনীতিতে এগিয়ে যাওয়ার কথা। তবে পার্বত্য এলাকাগুলো দুর্গম, সেজন্য যোগাযোগ কঠিন। এজন্য সেখানে প্রযুক্তির প্রসার ঘটিয়ে দূরত্ব জয় করার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা। জানুয়ারিতে তারুণ্যের উৎসবে পার্বত্য অঞ্চলের তরুণদের অংশ নিতে উৎসাহিত করেন তিনি। অত্যন্ত চমৎকার একটা এলাকা চমৎকার শুধু দৃশ্যের জন্য না, সৌন্দর্যের জন্য না, সৌন্দর্যের জন্য এটা বাংলাদেশে সবচেয়ে বড় সুন্দর এলাকা এবং এত রকমের ক্ষুদ্র নৃগোষ্ঠী এখানে আছে, সবাই মিলেমিশে আছে। এভিয়েশনে নতুন প্রযুক্তি সংযোজনের কাজ চলছে, যা বাহিনীকে আরও সমৃদ্ধ করবে। রাজধানী তেজগাঁওয়ে আর্মি এভিয়েশন গ্রুপের সমাপনী অনুষ্ঠানে কথা বলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এর আগে এভিয়েশন বেসিক কোর্স 13 এর ব্রেভেট ও সার্টিফিকেট প্রদান করেন তিনি। আর্মি এভিয়েশন স্কুলের সার্বিক তত্ত্বাবধানে গত 16 জুলাই 2023 থেকে এভিয়েশন বেসিক কোর্স 13 এর প্রশিক্ষণ শুরু হয়। এতে 18 সেনা, 4 নৌ ও 2 জন বাংলাদেশ পুলিশ সহ মোট 24 জন অফিসার অংশ নেন। অনুষ্ঠানে সেনা, নৌ, বিমান ও পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বেসামরিক অনেকেই উপস্থিত ছিলেন। তেজগাঁও পুরাতন বিমানবন্দর, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও ঢাকার বাইরে চট্টগ্রাম আর্মি এভিয়েশন ফরওয়ার্ড বেস ও সৈয়দপুর বিমানবন্দর অস্থায়ী ক্যাম্প হতে এই উড্ডয়ন প্রশিক্ষণ পরিচালনা হয়। শ্রমিক অসন্তোষের জেরে সাভারের আশুলিয়ায় 12টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার সকালে আশুলিয়ার নরসিংহপুর সহ আশপাশের এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা
কারখানায় প্রবেশ করে কর্মবিরতির ডাক দেন। বাৎসরিক 15% বেতন বৃদ্ধির দাবিতে তাদের এ কর্মসূচি। এরপর ওই এলাকার অন্তত 12টি কারখানায় একদিনের ছুটি ঘোষণা করে মালিকপক্ষ। এদিকে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে শিশুসহ 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 5 জন। সকালে ঢাকা সিলেট মহাসড়কের বীরপাশা এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 11 মাস বয়সী একটি শিশুও রয়েছে। তার নাম রাইসা, সে হবিগঞ্জ জেলার মানিক মিয়ার সন্তান। নিহত আরও একজনের পরিচয় জানা গেছে, তার নাম ফজিলাতুন্নেসা, বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। পুলিশ জানায় কুমিল্লাগামী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সংঘর্ষ হয়। সে সময় সিলেটগামী একটি পিকআপের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলে 3 জন মারা যান। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত যান 3টি জব্দ করা হয়েছে। লক্ষ্মীপুরে বাসে গ্যাস নেয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। ভোররাতে শহরের মুন্সিগঞ্জ এলাকার গ্রিন লিফ ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, ভোররাতে আলমদিনা পরিবহনের একটি বাস গ্যাস নিতে গ্রিন লিফ ফিলিং স্টেশনে আসে। বাসে গ্যাস নেওয়ার সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলে মারা যান ওয়ার্কশপ শ্রমিক আবুল কালাম ও হাসপাতালে নেয়ার পথে মারা যান রুবেল নামে আরও একজন। এ ঘটনায় আহত হন আবুল হোসেন নামের পাম্পের এক শ্রমিক ও নাইমুদ্দিন ও হোসেন আহমেদ নামে 2 সিএনজি অটোরিকশা চালক। বাসের গ্যাস সিলিন্ডারটি মেয়াদ উত্তীর্ণ ও নিম্নমানের হওয়ায় দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও ফায়ার সার্ভিস। পাঁচটা নহনে আমরা দেখছি একজন মানুষ মারা গেছে। মারা যাওয়ার পরে 3-4 জন মানুষ আহত হয়েছে। তার খুঁড়ি উড়ে যায়, এই অংশ থেকে উপরে অংশ চলে যায়। আর 3 জনের অবস্থা গুরুতর, তাদেরকে আমরা সদর হসপিটালে প্রেরণ করি। ইঞ্জুরি আছে, একদম মাথার খুলি থেকে উড়ে গেছে। আর আরেকটা পেশেন্ট আছে যার বাম হাত এখানে ল্যাসারেটার উন্ড আছে, ওটা আমরা রেফার করছি ভালো নোয়াখালীতে আর কি। বাকি যে পেশেন্টটা ঢাকায় রেফার করছি, ওর মাথা ইঞ্জুরি আছে, চেস্ট ইঞ্জুরি, সম্ভবত লাংসের ইঞ্জুরি হয়েছে। আর এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।